এ হচ্ছে আমাদের জিআই ট্যাগ। জিআই ট্যাগটার মধ্যে এখানে করে এক ধরনের স্ট্রাকচার থাকে যাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ভাটার। অ্যাম্পুলা অফ ভাটারে ওপেন হয় হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। যে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টটা সিস্টিক ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট কম্বাইন্ড হয়ে ফর্ম করে। এখানে একটা স্পেশাল টাইপের একটা স্ফিংটার থাকে। স্ফিংটার এখানে দুটো জায়গায় থাকে। একটা স্ফিংটার থাকে এখানে করে, আরেকটা স্ফিংটার থাকে এখানে করে। দুটো স্ফিংটার থাকে বলেছিলাম। এই স্ফিংটারটাকে বলা হয় স্ফিংটার অফ ওডি। ODDI, ওডি। ও ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি আই। আর এটাকে বলা হয় স্ফিংটার অফ বয়ডেন। স্ফিংটার অফ বয়ডেন। এখানে একটা স্ফিংটার থাকে, যে স্ফিংটারটার নাম কি বলা হয়? ইলিওসিক্যাল স্ফিংটার। যাই হোক, এই ছিল স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যখন প্রোটিন জাতীয় ফুড পার্টিকেল গুলো খাই, সেগুলো ফার্স্ট টাইম মাউথে আসে। মাউথের স্যালাইভারি জুসের মধ্যে কোনো রকম প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম থাকে না, ওর জন্য মাউথে প্রোটিন ডাইজেস্ট হয় না। যে প্রোটিনগুলো খাই সেগুলো আমাদের চিবানোর জন্য যতটুকু প্রোটিন ব্রেকডাউন হওয়া উচিত দাঁতের মাধ্যমে টিথের অ্যাক্টিভিটির জন্য, সেই চিউইং মেকানিজমের থ্রু দিয়ে সেইটুকু প্রোটিন ব্রেকডাউন হয়। বাকিটা পেপটাইডিক কোনো বন্ড ভাঙে না। সেই প্রোটিনগুলো আনচেঞ্জ ফর্মে ডাইরেক্ট চলে আসে কোথায়? চলে আসে আমাদের স্টমাকে। যে প্রোটিনগুলো খায় সেগুলো চলে এলো স্টমাক। স্টমাকে প্রোটিনগুলো আসার কি হয়? স্টমাকে খাবার জানি আমরা 4 ঘন্টা থাকে। স্টমাকের মধ্যে কিছু এনজাইম রিলিজ হয়। স্টমাকের স্পেশাল স্ট্রাকচারে আমরা জানি মিউকাস মেমব্রেনে গ্যাস্ট্রিক পিট থাকে। গ্যাস্ট্রিক পিটের মধ্যে দুটো স্পেশাল টাইপের সেল থাকে, একটাকে বলা হয় অক্সেন্টিক সেল, একটাকে বলা হয় গ্যাস্ট্রিক সেল। অক্সেন্টিক সেল থেকে কি বেরোয়? অক্সেন্টিক সেল থেকে বেরোয় HCl। আর ই সেল থেকে কি বেরোয়? গ্যাস্ট্রিক সেল থেকে কি বেরোয়? ধরলাম এটা গ্যাস্ট্রিক সেল, ধরলাম এখানে আছে অক্সেন্টিক সেল। গ্যাস্ট্রিক সেল থেকে কি রিলিজ হয়? পেপসিনোজেন। পেপসিনোজেন বলে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম রিলিজ হয়। ইনঅ্যাক্টিভ, যে প্রোটিনের ওপর কোনো কাজ করতে পারে না, পেপসিনোজেন। আর অক্সেন্টিক সেল থেকে কি রিলিজ হয়? HCl। এই পেপসিনোজেন কনভার্ট হয় কিসে? পেপসিনে। পেপসিনোজেন কনভার্ট হয় পেপসিনে। পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করতে কে হেল্প করে? অক্সেন্টিক সেল থেকে রিলিজ হওয়া, অক্সেন্টিক সেল থেকে রিলিজ হওয়া HCl। তা নর্মালি স্টমাকের মধ্যে ইনঅ্যাক্টিভ এনজাইম পেপসিনোজেন রিলিজ হয়। যে পেপসিনোজেন HCl এর প্রেজেন্সে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট হয়। পেপসিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। যে পেপসিন কি করে? এই অ্যাক্টিভ পেপসিন এবার এই প্রোটিনটাকে, প্রোটিনের ওপর কাজ করে এবং প্রোটিনটাকে ভেঙে আমার স্মল প্রোটিনে কনভার্ট করে। প্রোটিনের পেপটাইড বন্ডগুলোকে, স্পেশাল রিজিয়নের পেপটাইড বন্ডগুলোকে ব্রেক ডাউন করে এবং স্পেশাল রিজিয়নের পেপটাইড বন্ডকে ভেঙে এরা স্মল প্রোটিনে, এরা প্রোটিনটাকে স্মল পেপটাইডে কনভার্ট করে।
স্মল বা পেপটাইডাল ফ্র্যাগমেন্ট। স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট টুকরো টুকরো প্রোটিনের ফ্র্যাগমেন্টে কনভার্ট করে। কে করে? পেপসিন। নর্মালি পেপসিন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। পেপসিনোজেন রিলিজ হয় কি সেল থেকে? গ্যাস্ট্রিক সেল থেকে। তারা HCl এর প্রেজেন্সে পেপসিনে কনভার্ট হয়। পেপসিন লার্জ প্রোটিনকে স্মল পেপটাইড ফ্র্যাগমেন্টে কনভার্ট করে বা পেপটাইডাল ফ্র্যাগমেন্টে কনভার্ট করে। এটুকু ক্লিয়ার? এই স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট গুলো এবার এই স্টমাক থেকে আস্তে আস্তে চলে আসে কোথায়? এরা ঘুরতে ঘুরতে এবার স্টমাক থেকে চলে আসে ডিওডিনামে। ডিওডিনামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ডিওডিনামের যে বুনাস গ্ল্যান্ড থাকে, বুনাস গ্ল্যান্ড থেকে বেরোনো অ্যালকালাইন মিউকাসের প্রেজেন্সে পুরো স্মল পেপটাইড ফ্র্যাগমেন্ট যেগুলো তৈরি হয়, এগুলো অ্যাসিড এনভায়রনমেন্টে থাকার জন্য অ্যাসিডো প্রোটিনে কনভার্ট হয়। এরা এই স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট গুলো অ্যাসিড প্রোটিন হিসাবে এক্সিস্ট করে। এরা অ্যাসিডিক প্রোটিন হয়। এই প্রোটিনগুলো যখন ডিওডিনামের মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয়, এখানকার HCO3- বাইকার্বনেট রিচ, এগুলো বলেছিলাম বাইকার্বনেট রিচ মিউকাস রিলিজ হয়। এখান থেকে বাইকার্বনেট HCO3- বাইকার্বনেট রিচ HCO3 রিলিজ হওয়ার জন্য তার সঙ্গে মিক্সচার হওয়াতে অ্যাসিড পার্টটা নিউট্রালাইজ হয়ে যায় এবং অ্যাসিড প্রোটিনটা বেসিক প্রোটিনে কনভার্ট হয়। তো যখন ডিওডিনামের মধ্যে দিয়ে পাস হয়, সেই প্রোটিনটা ফ্র্যাগমেন্টেড প্রোটিনগুলো, সাপোজ ধরলাম ফ্র্যাগমেন্টেড প্রোটিন, এই প্রোটিনগুলো বেসিক প্রোটিনে কনভার্ট হয়েছে। এই বেসিক প্রোটিনগুলো যখন ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে আসছে, তখন কি হয় এবার? এই এরা যখন ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে এসে যখনই অ্যাম্পুলা অফ ভাটারটা ক্রস করে নিচের দিকে এলো, যখনই অ্যাম্পুলা অফ ভাটার ক্রস করে এরকম জায়গাতে এলো, তখন কি হবে? অ্যাম্পুলা অফ ভাটার থেকে প্যানক্রিয়েটিক কিছু এনজাইম রিলিজ হয়। এখান থেকে প্যানক্রিয়েটিক কিছু এনজাইম রিলিজ হয় এবং এই প্যানক্রিয়েটিক এনজাইমের অ্যাক্টিভিটির জন্য এবার বেসিক প্রোটিনগুলো ফার্দার কি হবে? ডাইজেস্ট হতে শুরু করবে। বেসিক এনজাইম এখান থেকে কিছু পেপটাইডাল এনজাইম রিলিজ হয়। পেপটাইডাল এনজাইম এখানে পেপটাইডেজ এনজাইম, যে প্রোটিনকে ভাঙে সে পেপটাইডেজ। পেপটাইডেজ এনজাইম রিলিজ হয়ে এই প্রোটিনটাকে ফার্দার ডাইজেস্ট করে। কে করে? প্যানক্রিয়েটিক কিছু এনজাইম। এবার প্যানক্রিয়াস থেকে কি কি এনজাইম রিলিজ হয়? আগের দিন বলছিলাম প্যানক্রিয়াস থেকে 4 ধরনের এনজাইম রিলিজ হয়। প্যানক্রিয়াস থেকে 4 ধরনের এনজাইম রিলিজ হয়। বক্তব্য হচ্ছে প্যানক্রিয়াস থেকে 4 ধরনের এনজাইম কি কি? প্যানক্রিয়াস থেকে যে 4 ধরনের এনজাইম রিলিজ হয়, সেই 4 ধরনের এনজাইম গুলো সবগুলোই কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, কেউ অ্যাক্টিভ ফর্মে থাকে না। কারণ প্যানক্রিয়াস নিজে একটা টিস্যু, প্রোটিন দিয়ে তৈরি। যদি ভেতরে তৈরি হওয়ার সময় তারা অ্যাক্টিভ ফর্মে থাকে, তাহলে পুরো প্যানক্রিয়াসটাকে নষ্ট করে দেবে। প্যানক্রিয়াসের প্রোটিনগুলো ডাইজেস্ট হয়ে যাবে। যাতে প্যানক্রিয়াসটা সেফ থাকে, তার জন্য প্যানক্রিয়াসের মধ্যে দিয়ে ভেতর থেকে বেরোনোর সময় ওরা কি থাকে? ওরা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তো যখন লুমেনে চলে আসে, যখন এই ইন্টেস্টাইনের লুমেনে চলে আসে, তারপর ওরা অ্যাক্টিভেট হয়। তাহলে প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলো বেরোয় প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, তারা কি ইনঅ্যাক্টিভ ফর্ম এনজাইম, যে এনজাইম গুলো ইনঅ্যাক্টিভ ফর্মে রিলিজ হয়। এবার প্রথমে জানতে হবে সেই এনজাইম গুলো কি কি। আমি এখানে বললাম প্যানক্রিয়াস থেকে 4টে এনজাইম রিলিজ হয়, 4টে। এই 4টে মাথায় রাখলেই হবে। কি কি 4টে? প্রথম বলছি ট্রিপসিনোজেন, প্রথম যে এনজাইমটা এখান থেকে যেগুলো রিলিজ হয়,
এক নম্বর, ট্রিপসিনোজেন। ফার্স্ট বেরোয় ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন হচ্ছে একটা মেন প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, যেটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। আমি যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলেছিলাম প্যানক্রিয়াস থেকে রিলিজ হওয়া মেন এনজাইম হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, এটা হচ্ছে ট্রিপসিনোজেন। বুঝতে পারলাম ট্রিপসিনোজেন, যেটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এই ট্রিপসিনোজেন যখন ডিওডিনাম রিজিয়নে আছে, ডিওডিনামের এখানে সেল, ডিওডিনামের ওয়ালে এখানে কিছু সেল থাকে। ডিওডিনামের ওয়ালের যে সেল থাকে, সেই সেল থেকে স্পেশাল টাইপের এক ধরনের এনজাইম রিলিজ হয়। ডিওডিনামের সেল থেকে স্পেশাল টাইপের এক ধরনের এনজাইম রিলিজ হয়। এই এনজাইমটাকে বলা হয় এন্টারোকাইনেজ। ট্রিপসিনোজেন যখনই এই এন্টারোকাইনেজের কন্ট্যাক্টে আসে, ট্রিপসিনোজেন সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যায় অ্যাক্টিভ ফর্ম ট্রিপসিন। তাহলে ট্রিপসিনোজেনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ট্রিপসিন। যে ট্রিপসিনটা কে করে? বললাম এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ কোথা থেকে রিলিজ হয়? এটা ডিওডিনামের ওয়ালের থাকা সেল, ডিওডিনামের ওয়ালের এন্টারিক সেল থেকে। তাহলে কি? এন্টারোকাইনেজ। ট্রিপসিনোজেনকে কে অ্যাক্টিভেট করে? খুব পরীক্ষায় আসে, এন্টারোকাইনেজ। পেপসিনোজেনকে কে অ্যাক্টিভেট করে? HCl। ট্রিপসিনোজেনকে কে অ্যাক্টিভেট করে? এন্টারোকাইনেজ। এবার এই অ্যাক্টিভেট ট্রিপসিন এই বেসিক প্রোটিনের উপর কাজ করে প্রোটিনকে ফার্দার ডাইজেস্ট করতে শুরু করে। ওকে, চলো এর পরের, বললাম চারখানা এনজাইম, তাহলে এর পরের এনজাইম কি? কাইমোট্রিপসিন। 2 নম্বর, কাইমোট্রিপসিন নোজেন, কাইমোট্রিপসিনোজেন। এগুলো অ্যাক্টিভ ফর্ম। কোনো কিছু যেমন ট্রিপসিনের ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে ট্রিপসিনোজেন। ট্রিপসিন যেখান থেকে তৈরি হয় তাকে বলা হয় ট্রিপসিনোজেন। কোনো মলিকিউল যেখান থেকে তৈরি হয় তাকে বলা হয় তার আগের ফর্ম, মানে প্রি ফর্ম, প্রি মানে আগে। তাই বলা হয় ট্রিপসিনের প্রো এনজাইম কি? প্রো মানে হচ্ছে আগের ফর্মটা, প্রি বা প্রো এটাকে আগের ফর্ম বা প্রিভিয়াস ফর্ম হিসাবে বায়োলজিক্যাল টার্ম হিসাবে ইউজ করি আমরা। তাহলে যদি বলা হয় ট্রিপসিনের প্রো এনজাইমের নাম কি? ট্রিপসিনোজেন। পেপসিনের প্রো এনজাইমের নাম কি? পেপসিনোজেন। কাইমোট্রিপসিনোজেন এটা একটা প্রো এনজাইম। এটা কি হয়? এর অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কাইমোট্রিপসিন, এর অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কাইমোট্রিপসিন। তাহলে ট্রিপসিনোজেন ট্রিপসিনে কনভার্ট হচ্ছে, কাইমোট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনে কনভার্ট হচ্ছে। এবার হচ্ছে, এবার বক্তব্য হচ্ছে কে করছে? কাইমোট্রিপসিনোজেনকে এবার অ্যাক্টিভ ফর্ম করছে কে? কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে নিজে। তাহলে যে ট্রিপসিনটা আমার অলরেডি, আমার ট্রিপসিন কিন্তু কোনোভাবেই প্যানক্রিয়াসের মধ্যে তৈরি হয় না, তাহলে প্যানক্রিয়াসের মধ্যে কাইমোট্রিপসিন অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা নেই। ট্রিপসিন তৈরি হয় কোথায়? ডিওডিনামে। এই কাইমোট্রিপসিনোজেনটা কাইমোট্রিপসিনে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পেপসিনোজেন ট্রিপসিনে এবং কাইমোট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনে কনভার্ট হয় কোথায়? ডিওডিনামে। এইটুকু ক্লিয়ার? কে কোথায় কনভার্সন হচ্ছে, কাকে কে কনভার্টেড করছে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ফর MCQ, যে কোনো টেস্টের জন্য বায়োলজিক্যাল। ওকে, চলো এরপরে। আলো কম হচ্ছে বোর্ডের উপর না?
তাহলে প্যানক্রিয়াসে বললাম 4টে এনজাইম, আরো 2খানা এনজাইম থাকে। আর এনজাইম কি? 3 নম্বর হচ্ছে প্রো ইলাস্টেজ। 3 নম্বরটাকে আমরা বলি প্রো ইলাস্টেজ। প্রো ইলাস্টেজটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা অ্যাক্টিভেট ফর্মটা হচ্ছে ইলাস্টেজ। এর অ্যাক্টিভেট ফর্মটা হচ্ছে ইলাস্টেজ। এই ইলাস্টেজটাকে অ্যাক্টিভেট করে কে? এটাকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন। এটাকেও অ্যাক্টিভেট করে এটা কোথায় হয়? ট্রিপসিন। কোথায় পাওয়া যায়? ডিওডিনামে। তো ডিওডাম ছাড়া তো সম্ভব না। ট্রিপসিন যেখানে পাওয়া যাবে সেখানেই আমার হবে, ইলাস্টেজ তৈরি হবে। ওকে, ট্রিপসিনটা ডিওডিনামে একমাত্র প্রোইলাস্টেজটা ডিওডিনামে বেরিয়ে আসে এবং তার উপরে ট্রিপসিন কাজ করে তাকে করে দেয় ইলাস্টেজ। ওকে, তা 3খানা পেলাম। পেপসিনোজেন, ওকে খালি করে এন্টারোকাইনেজ। কাইমোট্রিপসিনোজেন, ওকে করে ট্রিপসিন নিজে। আর প্রোইলাস্টেজকে করে ট্রিপসিন নিজে। একটা কথা বলি, ধর একটা সলিউশনের মধ্যে আমি ধরলাম ডিওডিনামের মধ্যে 100খানা ট্রিপসিনোজেন আছে। একটু বোঝার চেষ্টা করে, 100খানা ট্রিপসিনোজেন আছে। সে সেখানে ট্রিপসিন 0। এন্টারোকাইনোজের প্রেজেন্সে দেখা গেল 10 থেকে 20টা ট্রিপসিন তৈরি হয়ে গেল। তখন ওই ট্রিপসিন নিজে আবার সেলফ অ্যাক্টিভেট করতে পারে, এই নিজে আবার ট্রিপসিনোজেনকে আবার ট্রিপসিনে কনভার্ট করতে পারে। ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট অটো অ্যাক্টিভেশনের মাধ্যমে হয়, যেটা করতে পারে ট্রিপসিন নিজে। কিন্তু ইনিশিয়াল স্টেজে যেখানে ট্রিপসিন থাকে না, সেখানে কিন্তু এন্টারোকাইনেজের উপরই ডিপেন্ডেন্ট। বলতে পারলাম? কি কথাগুলো আরেকবার বলুন। আমি বললাম নর্মালি যখন ডিওডিনামে ট্রিপসিনোজেন বেরিয়ে এলো, সেখানে একটাও ট্রিপসিন নেই, তখন এন্টারোকাইনেজের অ্যাক্টিভিটির জন্য ট্রিপসিনোজেনটা কিছু ট্রিপসিনে কনভার্ট হলো। কিছু ট্রিপসিনে কনভার্ট হওয়ার পর সেই ট্রিপসিন নিজে আবার ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করতে পারে। তাই ট্রিপসিনের এই অ্যাক্টিভেশনটাকে অটো অ্যাক্টিভেশন বলে। দেখ আমি ঘুরিয়ে ওখানে অ্যারোটা দিয়েছি, ট্রিপসিন নিজে আবার ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করতে পারে। আচ্ছা, পিকচার সাউন্ড দুটো কি ক্লিয়ার? নাভ যায়। না, নাভছা রে, নাভছা। না, না, না। বলিস কি খাতার থেকে বেটার? স্যার খাতার থেকেও বেটার। বলিস কি? মানে খাতার থেকে অনেকটা বড় থেকে খুঁজে পারে। ভাগ্যিস ঘাড়ের প্রবলেমটা হলো, না হলে তো এখানে আসতামই না। যাই হোক, চলো 4 নম্বর। 4 নম্বর যে এনজাইম তাকে আমরা বলি কার্বক্সি পেপটাইডেজ। 4 নম্বরটাকে বলা হয় কার্বক্সি পেপটাইডেজ। এখানে প্রো কার্বক্সি পেপটাইডেজ, প্রো কার্বক্সি পেপটাইডেজ। এর আবার দুটো টাইপ হয়, একটাকে বলা হয় এ, একটাকে বলা হয় বি। অত ডিটেলস তোদের না জানলেও হবে, তোরা কার্বক্সি পেপটাইডেজ বললে হবে না, ওয়াই লাগা আরেকটা প্রো কার্বক্সি পেপটাইডেজ। প্রো কার্বক্সি পেপটাইডেজ এর ওপর ও যখনই ডিওডিনামে আসে, ওর ওপর দুজনেই কাজ করতে পারে, এন্টারোকাইনেজও করতে পারে, ট্রিপসিন নিজেও করতে পারে। ট্রিপসিন এন্টারোকাইনেজ দুটোর অ্যাক্টিভিটির জন্যই এ কনভার্ট হয়ে যায় কে? অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্মের নাম কি? কার্বক্সি পেপটাইডেজ। অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। কার্বক্সি পেপটাইডেজ কে অ্যাক্টিভেট করছে? বললাম ওখানে এন্টারোকাইনেজ আর
ট্রিপসিন নিজে, হতে পারে এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ আর ট্রিপসিনের অ্যাক্টিভিটির জন্য প্রো কার্বক্সিপেপটাইডেজ এরা কার্বক্সিপেপটাইডেজ এ কনভার্ট করে। তাহলে প্যানক্রিয়াস থেকে কি কি এনজাইম রিলিজ হচ্ছে, আমি এনজাইমের অ্যাক্টিভ ফর্মগুলো বলবো। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেজ এ অ্যান্ড বি। এদের প্রেজেন্সের জন্য কি হয়, খেয়াল কর আমার এখানে স্টমাকের যখন আমার ফুড পার্টিকেল এসেছিল, প্রোটিন ফুড পার্টিকেল, তার উপরে পেপসিন কাজ করার পর তাকে স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্টে কনভার্ট করে, যেগুলো অ্যাসিডিক প্রোটিন হয়। অ্যাসিডিক প্রোটিনগুলো বা অ্যাসিড প্রোটিনটা এরপরে ডিওডিনামে এসে বেসিক প্রোটিনে কনভার্ট হয়। কার অ্যাক্টিভিটির জন্য, মুনাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির জন্য। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট, 1 মিনিট। হুম, তাহলে আমাদের প্যানক্রিয়াস থেকে এই 4টে এনজাইম রিলিজ হচ্ছে। 4টে এনজাইম রিলিজ হওয়ার পর এরা বেসিক প্রোটিনের উপর কাজ করে বেসিক প্রোটিনগুলোকে কিসে কনভার্ট করে, ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইড। বেসিক যে আমার ছিল বেসিক স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট, বেসিক স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট, বেসিক স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্টকে কনভার্ট করে ডাইপেপটাইড, অর ট্রাইপেপটাইড। আর কি করে, আর আনডাইজেস্টিভ ফ্যাট বা আনডাইজেস্টিভ প্রোটিন। আর কিছু হয় যা তাদেরকে এরা ডাইজেস্ট করতে পারে না, মানে লার্জ ফ্র্যাগমেন্ট ফর্মে কিছু থাকে, কিছু প্রোটিন লার্জ ফ্র্যাগমেন্ট ফর্মে এক্সিস্ট করে, যাকে আমরা বলি আনডাইজেস্টেবল প্রোটিন, যেগুলো আমাদের স্টুল হিসাবে বাইরে বেরিয়ে যায়। ওকে, আর থাকলো এখানে এখানে লার্জ প্রোটিন ফ্র্যাগমেন্ট, লার্জ প্রোটিন ফ্র্যাগমেন্ট যেগুলো আমার আনডাইজেস্টিভ ফর্মে আছে। ওকে, তাহলে এই 4টে এনজাইম যেটা, যাকে আমরা বলছি প্যানক্রিয়েটিক এনজাইম, প্যানক্রিয়েটিক এনজাইম, প্যানক্রিয়েটিক এনজাইমের অ্যাক্টিভিটির জন্য বেসিক স্মল পেপটাইডাল ফ্র্যাগমেন্ট গুলো কি করছে, ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইডে কনভার্ট হচ্ছে। এবার ওই ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইড গুলো কি করবে, এরা এবার এই ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যেতে শুরু করবে। ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যাবার সময় ইন্টেস্টাইনাল ওয়াল থেকে কিছু এনজাইম রিলিজ হয়। ইন্টেস্টাইনাল ওয়াল থেকে কিছু এনজাইম রিলিজ হয়, যে এনজাইমগুলো এই ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইডকে, যে এনজাইমগুলো এই ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইডকে ফার্দার কনভার্ট করে দেবে কিসে, অ্যামিনো অ্যাসিডে। এখান থেকে কিছু এনজাইম রিলিজ হয়, এই এন্টারিক সেল থেকে কিছু এনজাইম রিলিজ হয়, যে এনজাইমগুলো এই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইডকে ফার্দার কনভার্ট করবে কিসে, এই ডাইপেপটাইডটাকে যদি আমি লিখি, এই ডাইপেপটাইডটাকে ফার্দার কনভার্ট করে দেবে ডাই কিংবা ট্রাই, এই দুটোর উপরই কাজ করতে পারে, যে ফাইনালি করবে কি অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিডটা হলো কি ফর্ম, প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম। তাহলে আমাদের ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড যেটা, সেই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইডকে কনভার্ট করছে কিসে, অ্যামিনো অ্যাসিডে, কে ফাইনালি অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করছে কিছু ডাইপেপটাইডেজ বা টাইপেপটাইডেজ কিছু এনজাইম। হ্যাঁ, এখানে একটা কথা বললাম যে আফটার প্যানক্রিয়েটিক এনজাইম অ্যাক্টিভেশন, আফটার প্যানক্রিয়েটিক এনজাইম অ্যাক্টিভেশনের পর
অ্যাক্টিভিটির পর এই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড গুলো যখন ইন্টেস্টাইনের মধ্যে যায়, ইন্টেস্টাইনের এখান থেকে যে এনজাইম গুলো তৈরি হয় তারা সিক্রেটেড ফর্মে থাকে না। এটা এনজাইমের এখানকার যে এন্টারিক সেলের মেমব্রেনেই এই এনজাইম গুলো অ্যাটাচ ফর্মে থাকে। এই মেমব্রেনের গায়ে এই এনজাইম গুলো অ্যাটাচ ফর্মে থাকে। এই এনজাইম গুলোকে আমরা কি বলছি? পেপটাইডেজ এনজাইম। যেহেতু এখানকার সেলগুলোর ওয়ালে এরা অ্যাটাচ থাকে বলে এদেরকে ব্রাশ বর্ডার পেপটাইডেজ বলা হয়। ব্রাশ বর্ডার পেপটাইডেজ, এই এনজাইমগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার পেপটাইডেজ। মানে ধরলাম এটা হচ্ছে ইন্টেস্টাইনাল ওয়ালের সেল, এই মেমব্রেনের ওয়ালের গায়ে এনজাইমগুলো এইভাবে অ্যাটাচ থাকে, এনজাইমগুলো এইভাবে অ্যাটাচ থাকে, এদেরকে বলা হয় ব্রাশ বর্ডার এনজাইম, ব্রাশ বর্ডার পেপটাইডেজ। এ কি করে এরা, বল, ব্রাশ বর্ডার পেপটাইডেজ ব্রাশ BRUSH, ব্রাশ বর্ডার BORDER। এরা আমি এখানে যে জিনিসটাকে মার্ক করার চেষ্টা করছি, এনজাইম দুই ধরনের হয়। একটা হচ্ছে কোনো একটা সেল, এটা একটা সেল, সেলের ভেতর থেকে এনজাইমটা বাইরে বেরিয়ে আসছে, এটাকে বলা হয় সিক্রেটারি এনজাইম। আর একটা হচ্ছে কিছু এনজাইম যারা এনজাইম এই মেমব্রেনের গায়ে আটকানো আছে, তাকে বলা হয় ব্রাশ বর্ডার পেপটাইডেজ। এখানকার সেলগুলো হচ্ছে ব্রাশ বর্ডার লাইক সেল, তাই এটাকে বলে ব্রাশ বর্ডার এনজাইম। ব্রাশ বর্ডার লাইক সেল কেন বলছি আমি, এটাকে এগুলো তাহলে এগুলো হচ্ছে ব্রাশ বর্ডার এনজাইম। আমরা কিন্তু ব্রাশ বর্ডার এনজাইম এর আগেও পেয়েছি, ল্যাকটেজ, তারপরে মল্টেজ, ডাইস্যাকারাইড ডাইজেস্টিভ যে এনজাইম গুলো, ওগুলো সবই ছিল ব্রাশ বর্ডার এনজাইম। ওগুলো ইন্টেস্টাইনাল এনজাইমের ওয়ালে ছিল বলেছিলাম। এই এনজাইম গুলো, এই ব্রাশ বর্ডার পেপটাইডেজ এনজাইম গুলো অ্যাকচুয়ালি কি করে, এরা কাজ করে ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইডের ওপর, কাজ করে আইদার ডাইপেপটাইড অর ট্রাইপেপটাইড। কি করে, এদের ওপর কাজ করে কনভার্ট করে অ্যামিনো অ্যাসিড। ওকে, এই অ্যামিনো অ্যাসিড গুলো এবার সেলের মধ্যে অ্যাবজর্ব হয়। আবার কিছু কথা বললাম, কিছু কিছু সেলের মধ্যে কি হয়, এই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড সরাসরি ঢুকে যায়, এরা সরাসরি সেলের মধ্যে ঢুকে যায়। ডাইপেপটাইড ট্রাইপেপটাইড সরাসরি সেলের মধ্যে ঢুকে যাওয়ার পর এদের ভেতরে এনজাইম থাকে, সেই এনজাইমের অ্যাক্টিভিটির জন্য এরা আবার অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। এরা এখানে ভেতরে এরা আবার ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। ভেতরে যে এনজাইমটা এই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইডকে ভাঙে, সেটা হচ্ছে পেপটাইডেজ, কিন্তু সেই পেপটাইডটা সেলের ভেতরের পেপটাইডেজ, তাকে বলা হয় ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ। এই এনজাইমটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ, ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ। বলতে পারলাম? ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ কিংবা ব্রাশ বর্ডার পেপটাইডেজ, দুই পেপটাইডেজের অ্যাক্টিভিটির জন্যই আমার এখানে ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড গুলো সিঙ্গেল অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হতে পারে। বোঝানো গেল? আমার ডাইজেশনের মেন উদ্দেশ্য ছিল লার্জ প্রোটিন পার্টিকেল থেকে স্মল অ্যামিনো অ্যাসিড কনভার্ট হওয়া অবধি, লার্জ প্রোটিন থেকে স্মল অ্যামিনো অ্যাসিড কনভার্ট অবধি পুরো স্পেস প্রসেসটা ক্লিয়ার। প্রোটিনের প্রোটিনগুলো প্রোটিনের ডাইজেস্টিভ ফর্মগুলো অ্যাবজর্ব ফর্মে আসে। অ্যাবজর্বেবল ফর্ম হচ্ছে আইদার অ্যামিনো অ্যাসিড, না হলে খুব লেস অ্যামাউন্ট ডাইপেপটাইড অর ট্রাইপেপটাইড। ওকে, কি হয়, আমি এখানে সাপোজ ছবি আঁকার চেষ্টা করছি, এরকম স্ট্রাকচারটাকে বলতে চাইছি এটা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড, এইটাকে আমি ইন্ডিকেট করতে চাইছি এটা হচ্ছে আমার ডাইপেপটাইড, এটাকে ইন্ডিকেট করছি এটা হচ্ছে আমার ট্রাইপেপটাইড। ওকে, কি হয়, এখানে যে সেলগুলো থাকে, যে সেলগুলোকে আমরা বলি কলমোনার এপিথেলিয়াল সেল, অ্যাবজর্বেবল কলমোনার এপিথেলিয়াল সেল, সেগুলো কি হয়, এরকম ব্রাশ বর্ডার লাইক স্ট্রাকচার হয়। এর আগেও করানো হয়েছিল,
যারা টাইট জাংশন দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, এই ছিল। এদিকে হয়তো আর একটা সেল আছে, তাই তো? এবার গ্লুকোজের যে ট্রান্সপোর্ট করেছিলাম, এখানেও ট্রান্সপোর্টটা প্রায় একই রকমের হয়। এখানে এর নিচে থাকে বেজাল মেমব্রেন, এখানে থাকে বেসমেন্ট মেমব্রেন, এটা আমরা জানি। বেসমেন্ট মেমব্রেনের ওপর এপিথেলিয়াল সেল থাকে, কলমোনার এপিথেলিয়াল সেল। বেসমেন্ট মেমব্রেনের নিচে থাকে আমরা জানি ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমরা জানি এপিক্যাল মেমব্রেনে একটা স্পেশাল টাইপের ট্রান্সপোর্টার থাকে যাকে বলা হয় সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার। এখানে সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার থাকে, যে কি করে দুটো করে সোডিয়ামকে ঢোকায় আর তার সঙ্গে একটা করে অ্যামিনো অ্যাসিডকে ঢোকায়। কোথায়? এই সেলের মধ্যে। এপিক্যাল মেমব্রেনেই থাকে আর একটা জিনিস, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ পাম্প কি করে, এই সোডিয়ামকে এরা আবার বাইরে নিয়ে যায় এবং পটাশিয়ামকে ভেতরে ঢোকায়। দুটো করে পটাশিয়ামকে ভেতরে ঢোকায় আর তিনটে করে সোডিয়ামকে বাইরে নিয়ে যায়। তিনটে করে সোডিয়ামকে বাইরে নিয়ে এলো। এই সোডিয়াম ফার্দার আবার এই পাথওয়ের মাধ্যমে আবার ভেতরে ঢুকতে শুরু করে। তাহলে এই যে ট্রান্সপোর্টার, এই ট্রান্সপোর্টারটাকে বলা হয় সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। ওখানে পড়েছিলাম সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভিটি কার উপর ডিপেন্ড করে? সেলের ভেতরে লো সোডিয়াম কনসেন্ট্রেশন। সেলের ভেতরে যত সোডিয়াম কনসেন্ট্রেশন লো হবে, তত বাইরে থেকে সোডিয়াম আর অ্যামিনো অ্যাসিড ভেতরে ঢুকবে। আর সেলের ভেতরে লো সোডিয়াম কনসেন্ট্রেশনটা মেনটেন করে কে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ পাম্প, এ সোডিয়ামকে বাইরে বের করে দেয়। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ পাম্প কাজ করে বলে এই সেলের ভেতরে সোডিয়াম কনসেন্ট্রেশন লো থাকে এবং তার জন্য সোডিয়াম ভেতরের দিকে ঢোকে, তার সঙ্গে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। তাহলে অ্যামিনো অ্যাসিডের যে ট্রান্সপোর্টটা, সেটা পুরোপুরি এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ পাম্প ডিপেন্ডেন্ট। এই ধরনের ট্রান্সপোর্টটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যামিনো অ্যাসিডের যে ট্রান্সপোর্ট হয় সেটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে হয়। এইভাবে ট্রান্সপোর্ট হতে হতে সেলের সাইটোপ্লাজমে অ্যামিনো অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করে এবং বেজাল মেমব্রেনে থাকে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার, যে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে কি হয়, এই অ্যামিনো অ্যাসিড গুলো চলে আসে কোথায়? ব্লাডে। এখান থেকে অ্যামিনো অ্যাসিড গুলো ট্রান্সপোর্ট হয়ে চলে আসে ব্লাডে। এইভাবে অ্যামিনো অ্যাসিডের ট্রান্সপোর্টটা হয়। ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইডের ক্ষেত্রে কি হয়? ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইডটা এখানে সেলের ভেতরে ট্রান্সপোর্ট হয়, সেলের ভেতরে সেটা ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইড ট্রান্সপোর্টার থাকে। ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইড ট্রান্সপোর্টারের প্রেজেন্সে কি হয়, আইদার ডাইপেপটাইড না হলে ট্রাইপেপটাইড এরা ট্রান্সপোর্ট হয়। এরা যখনই ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্ট হওয়ার পর আমি বলেছিলাম সেলের ভেতরে কিছু পেপটাইডেজ থাকে, যে পেপটাইডকে বলা ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ বলেছিলাম। আর যেগুলো সেলের বাইরে থাকে এখানে, তাকে আমরা বলেছিলাম যেগুলো মেমব্রেনের সঙ্গে বাউন্ড ফর্মে থাকে, তাকে বলেছিলাম বাস বর্ডার। এখানে কিছু এনজাইম থাকে যাকে আমরা বলেছিলাম বাস বর্ডার পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। আর এগুলো হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ। এই ইন্ট্রাসেলুলার পেপটাইডেজের এনজাইমের প্রেজেন্সের জন্য কি হয়,
এই ডাইপেপটাইড গুলো ফার্দার রূপান্তরিত হয় অ্যামিনো অ্যাসিড। কার প্রেজেন্সে? এনজাইমটা হচ্ছে ইন্ট্রাপেপটাইডেজ এনজাইম বা ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ এনজাইম। তার জন্য এরা ভেঙে গিয়ে কোন বন্ড ভাঙে? পেপটাইড বন্ড ভেঙে কনভার্ট হয় কিসে? অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিড আবার অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টারের মাধ্যমে সে চলে আসে ব্লাডে। এইভাবে ব্লাডের মধ্যে অ্যামিনো অ্যাসিডটা ট্রান্সপোর্ট হয়ে যায়। ওকে।